আপনি ভূত বিশ্বাস নাই বা করতে পারেন, করেন না, তাতে কোনো আহ, ব্যাপার নয়, নাই করতে পারেন। সবসময় যে আমরা বিশ্বাস করতেই হবে তেমন তো নয়। কিন্তু ভূত বিশ্বাস করেন না সেটা প্রমাণ করতে গিয়ে মরিয়া হয়ে যদি ভৌতিক ক্রিয়াকলাপের সঙ্গে বা ভৌতিক স্থানের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না, তাই নয় কি? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজকে কিন্তু একটা হন্টেড হাউসের ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাটাকে পাঠিয়েছে জানো, প্রথমবারের মতো, হ্যাঁ, মেঘা। দুইজন মেঘা ছিলেন অলরেডি এই ফ্যামিলিতে যারা ঘটনা পাঠিয়েছেন, একজন তো আন্দামান, একজন নর্থ বেঙ্গল। এই এও কিন্তু মেঘা, ঠিক আছে। তো এই মেঘা পাঠিয়েছে হলো তোমার ওর মেইন বাড়ি হলো আসানসোল, হ্যাঁ। কিন্তু ঘটনাটা কি বলবো, যার সঙ্গে ঘটেছে ও হলো মায়ের পিস্তত ভাই, মানে পিস্তত দাদা আর কি। মেঘার মায়ের পিস্তত দাদা মানে মেঘার মামা কিন্তু, হ্যাঁ, ওনার সঙ্গে ঘটেছিল। এবং ওরা নাকি ওই আসানসোলের ওদিকে অনেক পুরনো বাসিন্দা, হ্যাঁ। মানে স্পেশালি আমি ওই মামার কথা বলছি। তো তোমার ওনার ঘটনাটা ইয়ে করি, তো আমি বললাম মেঘার এই মামা নাকি প্রচন্ড নাস্তিক, মামা বাবু, হ্যাঁ, মামা বাবু প্রচন্ড নাস্তিক। ইনফ্যাক্ট ওনার তো পৈতৃক বাড়ি, বললাম পুরানো পৈতৃক বাড়ি, তো শরিকি বাড়ি, বুঝতেই পারছো ওদের প্রপার্টিটাও আছে, বাট ওরা না, মানে যেহেতু মানে পৈতৃক বাড়ি, ওটাকে না ভেঙে যে কোনো বিল্ডিং টিল্ডিং বানাবে ওনাদের ইচ্ছে নেই, তো থাকলে থাকুক। আর দরকার পড়লে হয়তো আরেকটা কিনে বানানো যাবে ওইরকম টাইপের। তো মেঘার এই মামা দুই ভাই ছিল, হ্যাঁ, দুই ভাই এক বোন। এবং ভাই বোনের প্রতি বন্ডিংটা কিন্তু প্রচন্ড স্ট্রং ছিল, হ্যাঁ। বোনের বিয়ে হয় তোমার এই যে হলদিয়ার ওদিকে, হ্যাঁ। তো বোনের হাজবেন্ডও খুব ভালো, অ্যান্ড অলসো দে আর মানে ওয়েল টু ডু ফ্যামিলি থেকে। তো এই বড় মামা প্রথম ব্যাঙ্গালোরে চাকরি করতেন এবং ওনার কোয়ালিফিকেশন এতটাই হাই ছিল, খুব হাই স্যালারি একটা উনি মানে ইয়ে করতেন আর কি, ইনকাম করতেন। তো ঠিক আছে, আর ওনার ছোট ভাই কিন্তু তোমার বিজনেস করতেন আসানসোলে, ঠিক আছে। তো পয়সা টয়সা ইনকাম করে প্রায় তোমার 15-20 বছর, তখন ওনার বিয়েও হয়ে যায়, হ্যাঁ। আম, চাকরি করার তোমার ধরো 8-9 বছর পর বিয়ে করেন। এবং বিয়ে করার পর তোমার স্ত্রীকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যান। তো ব্যাঙ্গালোরে 4-5 বছর থাকেন, কিন্তু তখন ওনাদের কোনো ইস্যু হয়নি ওই মানে 4-5 বছর মানে বিয়ের মধ্যে। তো বড় ভাইয়ের বিয়ের 3-4 বছর পর ছোট ভাইও কিন্তু বিয়ে করে নেয়, ওনারও তখন ইস্যু হয়নি, মানে দুই ভাইয়ের কোনো ইস্যু হয়নি, যদিও বড় ভাইয়ের বিয়ে 4-5 বছর হয়ে গেছে। তো হঠাৎ উনি একদিন ডিসাইড করলেন কোন একটা কারণের জন্য, মানে উনি আর চাকরি করবেন না। মানে ওনার কোথাও না কোথাও একটা আঘাত লেগেছে যে এত চাকরি, এত মানে খাটুনি খাটলাম এই কোম্পানির সঙ্গে, মানে ওনার কিছু একটা, হয়তো ওনাকে প্রমোশন দেওয়ার কথা ছিল, প্রমোশন না দিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো ওনার ইগোতে লেগে যায় এবং খুব কষ্ট পান। তো বলছে দূর, যা ইনকাম করা করেছে, এখন আমি বিজনেস করব। এই কথাটা যখন ছোট ভাইকে বলেছেন, ও তো খুব খুশি হয়েছে, বলে দাদা চলে আয়, আমি তো করছি, দুই ভাই মিলে করবো না, আর এমনিও একসঙ্গে থাকবো, মানে বললামই তো ওদের তিন ভাই বোনের বন্ডিংটা খুব স্ট্রং। তো বউগুলিও ভালো ছিল, শিক্ষিত ছিল, অ্যান্ড ওরাও ওদের মতো আর কি অ্যাডজাস্ট করেই নিয়েছে এই ফ্যামিলিতে। তো বড় ভাই আসার পর আমি বললাম যে পৈতৃক বাড়ি, এখন দেখো ফ্যামিলি তো সবার বড় হয়েছে, ঘর থাকা নিয়ে প্রবলেম হচ্ছে। তো তখন দাদা বলছে যে ভাই এটা না ভেঙে চল একটা এরকম একটা মাটি খুঁজি, ওটার মধ্যে না হয় আমরা বিল্ডিং টিল্ডিং বানিয়ে নেবো, তো বেশ জায়গা হবে, ওনার ছোট বোনও এসে থাকতে পারবে, তো ওর জন্য একটা ফ্লোর বানিয়ে দেবো, ওরকম টাইপের আর কি। তো তখন ছোট ভাই বলছে হ্যাঁ, এক পোর্শন এরকম করবো, আরেক পোর্শন পুরো ভাড়া দিয়ে দেবো দাদা, ওখান থেকে আমাদের ইনকাম একটা চলে আসবে। বিজনেস বুদ্ধি যেটা আর কি বলে, হ্যাঁ, বিজনেস মাইন্ডেড হলে খুবই ভালো কথা। তো আস্তে 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 ওরা কি করলে, জায়গা বাসা খুঁজে শুরু করলো। করতে করতে, তা আমি বললাম উনি যেহেতু উনি একটু এক্সপোর্ট ইম্পোর্টের দিকেও মানে বিজনেসের দিকেও উনি ইয়ে করলেন, ছোট ভাইয়ের তো বিজনেস ছিল ওটাও দেখছিলেন, প্লাস এক্সপোর্ট ইম্পোর্টও শুরু করলেন, হ্যাঁ। তো ওরকম করতে করতে উনি একজন ক্লায়েন্ট মানে একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তো হঠাৎ একটা বাড়ি দেখে না উনি থমকে দাঁড়ান, এবং বাড়িটার মধ্যে একজন মানে কেয়ারটেকার ছিল, বাইরে। তো দেখে না বাড়িটাকে খুব ভালো লাগে, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো বাড়ি। ওই যেমন সামনে খুব সুন্দর বাগান, ফুল টুল সবই আছে, খুব সুন্দর আর কি, হ্যাঁ। তো কেন থমকে আরো দাঁড়িয়েছিলেন, ওটার মধ্যে একটা সাইনবোর্ড লেখা ছিল যে বিক্রির জন্য আর কি, হ্যাঁ, কন্ট্যাক্ট করতে পারে। তো তখন কেয়ারটেকারকে জিজ্ঞেস করছে কি গো, বাড়িটা কি বিক্রি হবে নাকি, এত সুন্দর বাড়ি? বলছে হ্যাঁ, কারণ এরা তো এখানে থাকে না, সবাই মানে ম্যাক্সিমাম তো মানে বিদেশে থাকেন, আর যারা যারা আছে ওই দিল্লি দিল্লি ওইসব সাইডে থাকেন, ওরা এখানে আসবেন না, কেয়ারটেকারটা এরকম করে বলছে। তো বলছে যে ওই ফোন নাম্বারে ফোন করলে পাবো? বলছে হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারে না। তো মামা বাবু বললেন যে অ্যাকচুয়ালি আমরাও খুঁজছিলাম এরকম একটা প্রপার্টি,
তো ঠিক আছে, বেশ বড় বাড়ি, আমরা যেরকম খুঁজছিলাম ওরকমই আর কি পেয়ে গেছি। তো যাই হোক, ওনার ভাইকে ফোন করে বলছে যে ভাই এরকম এরকম একটা প্রপার্টি পেয়েছি, যদিও বাড়িটা খুবই পুরনো, মানে যদিও ওয়েল মেনটেন করা বাট পুরনো, হ্যাঁ, কিন্তু জায়গাটা প্রচন্ড বেশি, হ্যাঁ, মানে খালি জমিন আছে, ওখানে আরামসে আমরা বিল্ডিং বানাতে পারবো, এইটাও এই বাড়ি ঘরটাও থাকবে, কারণ ঘরটা খুব সুন্দর আর কি। বলছে যে পুরনো আমলের বানানো হলেও মানে মনে হচ্ছে পুরো ওয়েল মেনটেন করা, অ্যান্ড দেখলে তোরও খুব ভালো লাগবে, ভাঙতে ইচ্ছে করবে না। কিন্তু যা জায়গা আছে আরামসে আমরা বিজনেস পারপাসও করতে পারবো, নিজের পার্সোনাল ইউজের জন্য রাখতে পারবো। আর ইচ্ছে করলে আমরা এখানেও থাকতে পারি, কারণ এখানেও দেখলাম যে বেশ বড় কিন্তু বাংলো টাইপের বাড়িটা। তো বলছে যে ঠিক আছে, তুমি যখন দেখে নিয়েছো আমরাও দেখে কথা এখানে ফাইনাল করেই নেব। তো উনি কিন্তু আর কোনো কিছু জিজ্ঞেস করলেন না কারোর ব্যাপারে এই প্রপার্টি সম্বন্ধে। তো যা যা আর কি উকিলের সঙ্গে কথা বলে, ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলে, মালিক যে আর কি ইন্ডিয়াতেই ছিলেন, উনি নাকি এসে তোমার ওনার কাছে বোধহয় পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল, যারা বিদেশে থাকতেন ওরাও বোধহয় পাওয়ার অফ অ্যাটর্নি ওনার কাছেই দেওয়া ছিল, মানে উনি মানে ইয়ে ছিলেন, রেসপন্সিবল ছিলেন যে ওদের বিহাফে উনি সিগনেচার করতে পারেন বা সেল করতে পারেন। কেন বুঝবে, হ্যাঁ, নিজের প্রপার্টি আজকাল এত বিশ্বাস করে কেউ কাউকে, যতই হোক না ভাই, যতই হোক নিজের রক্তের সম্পর্কে দেয় নাকি? এটার মধ্যেই তো গন্ডগোল আছে, শোনো ঘটনাটা, তারপরে বুঝবে কেন দিয়ে দিয়েছিল। বিক্রি টিক্রি হলো। তো ওরা থাকতে এসছে, মানে আস্তে আস্তে শিফট হয়েছে। তো ওখানেও মানে গৃহপ্রবেশের পুজো টুজো হয়েছে। আচ্ছা, যখন গৃহপ্রবেশের পূজা হয় একটা প্রবলেম কি হয়, আমরা জানো বাস্তু পূজার পরে কিন্তু আমরা একটা হাওয়ান যজ্ঞ করি যখন নতুন গৃহপ্রবেশ করি। ওই যজ্ঞর কাঠ পুরোহিত মানে নিজে পুরো নিয়ে এসেছিলেন, পুরো শুকনো খড়খড়া কাঠ, হ্যাঁ। তো ওই কাঠ জ্বলছে না, পুরোহিত ঘিয়ের মানে পুরো ঘিয়ের ডিব্বা উল্টে দিয়েছে, 1 কিলো ঘিয়ের ডিব্বা, তথাপিও আগুন জ্বলছে না, মানে জ্বলতে 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 মানে জল পড়লে যেমন নিভে যায় ওরকম। এইখান থেকে না মানে পুরোহিত বলছে যে এটা কি করে হলো, উনি পূজা করতে এসছেন, এই অবস্থা। ছোট ভাইয়ের মুখ কালো হয়ে গেছে। বড় ভাই তো বললাম উনি ভূতে বিশ্বাস করেন না, একটু নাস্তিক প্রকৃতি, ইনফ্যাক্ট উনি তো পূজা করাবেন সেটারও সায় দিচ্ছিলেন না। ছোট ভাই বোন এবং বউরা যেহেতু মানে বাধ্য হয়ে কিন্তু উনি পূজাটা করিয়েছিলেন গৃহপ্রবেশে। ঠিক আছে, গেল। তো তখন বলছে যে কুসংস্কার কুসংস্কার হতে পারে, কাঠটা ভিজা ছিল, উনি ভেবেছেন শুকনো কাঠ, কিন্তু ভিতরে হয়তো ভেজা ছিল তাই জ্বলছে না, হ্যাঁ। তো নানা রকম উনি ওনার যা যা আর কি দিতে পারেন আর কি ক্লারিফিকেশন দিয়ে ওইখানে স্টপ। এখন হলো এত বড় বাড়ি, দুটো বউ, মেনটেন করা কি পসিবল? তো কেয়ারটেকারকে বলেছিল যে তুমি থাকো কিছুদিন। আহ বলছে আমি কিন্তু রাত্রে এখানে থাকি না। বলছে ঠিক আছে তুমি দিনে থাকো, একটু কোনো আমাদের ডোমেস্টিক হেল্পার 2-3 জনকে একটু ই করে নাও, একজন মালি লাগবে, এই ঝাড়পোছ করার জন্য একজন লাগবে, রান্না করার জন্য যাতে হেল্প করতে পারে ওরকম একজনকে লাগবে। তখন না কেয়ারটেকারটা না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মামা বাবুর দিকে। তো মামা বাবু বলছে ফ্যাল ফ্যাল তাকানোর কি আছে, হ্যাঁ বললাম যে আমাদের কিছু হেল্পার লাগবে, নিয়ে এসো, যত টাকা লাগে নিয়ে দিয়ে দেবো আমরা, হ্যাঁ। তো বলছে বাবু, এই বাড়িতে স্থানীয় কোনো কাজের মেয়ে কিন্তু কাজ করবে না। তো বলছে কেন কাজ করবে না? তো বলছে যে না, এত বড় বাড়ি তো বলবে যে এত বড় বাড়িতে কাজ করতে গেলে 3-4 ঘন্টা এখানেই চলে যাবে, ওই অনুপাতে আমি 3-4 ঘন্টায় 3-4 বাড়ি কাজ করে এর থেকেও ভালো ইনকাম করে দেবো, ওর জন্য জেনারেলি এই বাড়িতে কেউ আসে না। কেয়ারটেকার কিন্তু সত্যি কথা বলেনি, বুঝতেই পারছো হয়তো তোমরা। ঠিক আছে, তো এরকম মানে কি বলবো আর, কিছু তো বলার নেই। 10 দিন কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। তো এই সময় কি হয়, যেহেতু বললাম ওনার মানে ছোট ভাই বিজনেস করতেন এবং বুঝতেই পারছো স্থানীয় বাসিন্দা, ওনাদের অনেক রকম চেনা পরিচয় আছে। তো একজনকে বলে কয়ে গ্রাম থেকে দুটো মেয়ে নিয়ে আসলেন যে যারা হেল্প করবেন ওনাদের পরিবারের মহিলাদের, হ্যাঁ। ঠিক আছে। তো এরা বেশ ভালোই আছে, কিন্তু এরা আসার ধরো মানে ওরা গৃহপ্রবেশ করার 18-19 দিন পর ওদের মনে হচ্ছিল কি চালের মধ্যে কেউ ধূপ 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 কেউ ঢিল ছুটছে। কে ঢিল ছুটছে নাকি ডাক পড়ছে না সুপুরি অনেক সময় পড়ে না চালে, সুপুরি গাছও ছিল, যেহেতু বললাম প্রচন্ড পুরনো বাড়ি, নারকেল গাছ সুপুরি গাছ আছে, হতেই পারে। গিয়ে দেখে না সুপুরি গাছ না ঢিলের কোনো টুকরা, কোনো কিছু নেই, কিন্তু স্পষ্ট ওরা কিন্তু মানে উপরে যেমন ছাদের মধ্যে কেউ ঢাপ ধূপ 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 করে এরকম করে আওয়াজ একটা শুনেছে। ঠিক আছে গেছে। তারপর থেকে কি হলো, এই মানে যারা গ্রাম থেকে এসেছিল দুটো মেয়ে, হ্যাঁ, ওরা না আলাদা আলাদা ঘুমোতো, মানে সবার একটু প্রাইভেসি লাগে। প্রথমে কিন্তু ওরা বলেছিল এই তোরা দুটো একটা রুমে ঘুমা। তো বলছে না, একটা রুমে ঘুমাবো না, হ্যাঁ, ওর গায়ে দিয়ে গন্ধ বেরোয়,
মানে একজন আরেকজনকে বলছে এ তো মানে এর দুটো মানে ডোমেস্টিক হেল্পার ঝগড়া লেগে গেছে। একজনে বলেছে গায়ের থেকে গন্ধ বেরোয়, বলছে হ্যাঁ আমার গায়ের থেকে গন্ধ বেরোয়, তোর যেমন প্রচন্ড সুগন্ধ বেরোয়, কাজ করতে এসেছিস ঘাম বেরোবে আর গন্ধ বেরোবে না, এরকম করে বলছে আর কি। ঠিক আছে ঠিক আছে, তো দুটোকে আলাদা করেছে। একটা মানে বললাম না ওই ধূপধাপ আওয়াজ হওয়ার দুদিন পরে এই দুইটা এসে বলছে আমি না গ্রামে যাব গিয়া, আমি না কাজ করব না এখানে, আমি গ্রামে যাব গিয়া। তো বলছে কেন গ্রামে চলে যাবি, এই তো এসছিস কাজ করতে, তোদেরকে তো ভালো মাইনেই দিচ্ছি, গ্রামে গিয়ে শুকনা শুকনা ভাত খাবি, তেল মানে নুন ভাত খাবি, ওটা ভালো না, এখানে চব্য চস্য খাচ্ছিস, তোর ইয়ে হয় না না? তো বলছে না আমি না আমার না খুব ভয় লাগে। বলছে ভয় লাগে মানে? তো বলছে মানে যে আর কি বলেছিল ওর গায়ে গন্ধ, ও বলছে যে কালকে জানো তো আমি না মনে হচ্ছে কি আমার দরজাটাকে, আমি তো দরজা সিটকানি বন্ধ করে ইয়ে করি, হ্যাঁ ঘুমোই তো, তো হঠাৎ দেখি কি ঠাপ করে একটা সিটকানির আওয়াজ হলো, তো আমি চোখ মেলে দেখি দরজাটা খোলা, এবং ওই কথা যার যার গায়ে গন্ধ বলেছিল ও নাকি এসে এরকম করে ওর দিকে চুলগুলো এরকম করে তাকিয়ে আছে, হ্যাঁ। তো বলছে আমি যে ভয় পেয়েছি, আমি বলছি কিরে তুই এত রাত্রে এরকম করে কেন তাকিয়ে আছিস? কিচ্ছু বললো না, এরকম করে তাকিয়ে তাকিয়ে উল্টা আবার এরকম করে মানে চলে গেল, হ্যাঁ। তো তখন আমার আর এত ভয় লেগেছে, আমি ভাবলাম ও আমার লগে আবার রাত্রেবেলা ঝগড়া করলে তোমাদের অসুবিধা হবে, তাই আমি কিছু বলিনি। সকালবেলা যখন বলেছি কেন তুই রাত্রে এসিস, বলছি কই রাত্রে এসিস, আমি তো পুরো ঘুমিয়েছি রে। তো ওর অ্যাকচুয়ালি এখানে আসার পর একটা অ্যালার্জি হয়েছিল, তো অ্যালার্জির ওষুধ খেলে তো জানো কি হারে ঘুম হয়। তো ওর মামা বাবুই অ্যালার্জির ওষুধ এনে দিয়েছিল, তো অ্যালার্জি ওষুধ খেয়েছে, ও যে ঘুমিয়েছে বেঘোরে। তো মা বাবা বলছে ও যে ওষুধ খেয়েছে ও তো উঠবেই না, ও যে ঘুম মানে এই ওষুধটা খেলে যে ঘুম আসে, তুই নিশ্চয়ই ভুল লেগেছিস। বলছে আমি থাকবো না, আমি ওর সঙ্গে থাকবো। তো বলছে কেন, আমার না গায়ে গন্ধ, তুই আমার সঙ্গে কেন থাকবে? তো বলছে তুই উপরে ঘুমাস আমি নিচে ঘুমাবো, তাও ভালো, আমি একা থাকবো না, হ্যাঁ ঠিক আছে। এই শুরু হলো। তারপর একটা কি প্রবলেম শুরু হয়েছে জানো তো, যেই দিন এই বাড়িতে নিরামিষ হয় ওই দিন কোনো প্রবলেম হয় না, কিন্তু যখনই ধরো নন ভেজ, সেটা ফিশ হোক, সেটা এগ হোক, সেটা চিকেন মাটন যাই হোক, একটা প্রবলেম শুরু হলো। মানে এই বাড়িতে আসার পর ওই 19 দিন পর থেকে যে এরা ননভেজের মুখ দর্শন করতে পারছে না বা খেতে পারছে না। কেন? ফর এক্সাম্পল ধরো মাটন রান্না করলো, রান্না করার পর ধরো কড়াই থেকে ও একটা মানে ওরা একটা গামলাতে দিল এবং ডাইনিং টেবিলে নিয়ে রাখবে, সো দ্যাট সবাইকে সার্ভ করতে পারে। ওই ডাইনিং মানে ধরো এই গামলাটা নিয়ে ডাইনিং টেবিলে না গিয়ে, স্পেশালি যখনই এই বাটিটা উঠিয়েছে সম্মোহিতর মতো কি হয়েছে, ডাইনিং টেবিলে না গিয়ে ওখানে কুয়া ছিল, কল ছিল, কুয়ার পাড়ে নাকি এরকম করে রেখে দিয়েছে, হ্যাঁ। রেখে দেওয়ার পর মানে আবার চলে এসছে, আসার পর কাজ টাজ করার পর ধরো ভাত যখন দিতে গেছে, মাটনের বাটি কই, মাটন তো আনা হয়েছে, মাটন যে রান্না হয়েছে মাটন কোথায়? তো যে করছে বলছে জানি না তো কোথায়, মানে ও যেমন পুরো বেমালুম ভুলেই গেছে মাটনের পুরো শুদ্ধ যে তোমার কুয়ার পাড়ে নিয়ে রেখে এসছে। খোঁজ 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 খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মাটনের সেই বাটিটা পুরো কুয়ার পাড়ে, ঝোল আছে, তোমার মাটনের হাড্ডি আছে বাট মাটন নেই। এটা কি অদ্ভুত, হ্যাঁ। হাড়গুলিও কিন্তু তোমার ওই গাবলার মধ্যেই আছে, বাইরে বেরো না, বের হওয়া না কিন্তু, হ্যাঁ। ঠিক আছে গেল এই। আফটার দ্যাট কি হলো, এরকম মাছের সঙ্গেও হচ্ছে সে। একদিন তো মানে মামা বাবুর যে স্ত্রী মামি, বড় মামি, উনি কি করেছেন যে উনি বলে আমি মাছ রান্না করে আজকে মাছ ভাজা সকলকে দেবো। উনি মাছ রান্না করে করে ওই একটা প্লেটের মধ্যে থালার মধ্যে রেখে গরম গরম মাছ ভাজা দেবে, ততক্ষণ ততক্ষণ ছোট বউ সবাইকে ভাত দেওয়া শুরু করলো, বাচ্চা কিন্তু তখনও ইস্যু আসেনি দুজনে। তো উনি না মাছ ভেজে ওনাদের, যেহেতু পুরানো রান্নাঘরে বুঝতেই পারছো ওদের রান্নাঘরে কিচেন রুমে কিন্তু আরেকটা দরজা ছিল যেখান থেকে তুমি ডাইরেক্ট কুয়ার পাড়ে বা কল পাড়ে যেতে পারো, হ্যাঁ। তো উনি কি করলেন, মাছ ভেজে ডাইনিং স্পেসে না গিয়ে উনি দরজাটা খুলে ডাইরেক্ট গিয়ে আবার সেই একদম সেম কুয়ার পাড়েই কিন্তু রাখছে। ওরা যতই ননভেজ রান্না করুক মানে হিপনো কি বলবো, হিপনোটাইজ হয়ে যাওয়া বলে যে, বা সম্মোহন যেটা, হ্যাঁ, ওইরকম হয়ে ওই কুয়ার পাড়ে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে ওটা মাছ ভাজাও রেখে এসে যেমন এরকম করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো ছোট বৌমা বলছে যে, ছোট মামি বলছে আর কি, দি ভাই মাছ কোথায়, তুমি যে বললে মাছ ভেজে গরম গরম দেবে। তো বলছে হ্যাঁ তো আমি তো মাছ ভাজছিলাম, আমি এখানে কি করছি? গিয়ে দেখে কড়াই আছে, মাছের থালা নেই। ওদের এতবার হওয়ার পর ওদের ডাউট হয়েছে, ওরা ডাইরেক্ট কুয়ো পাড়ে দেখে প্লেট আছে, মাছের কাটা আছে, মাথা নেই, মাছ নেই, প্লেটের মধ্যে পুরো কাটা এরকম সাজানো। এখন বিড়াল ঠিরাল খেলে নিশ্চয়ই বাবা এরকম করে মানুষের মতো পুরো মেরুদণ্ডটা স্ট্রেট ওরকম রাখবে না, ওরা তো চাবিয়ে ঠাবিয়ে খাবে, তাই না? তো কোথাও না কোথাও ওর ছোট ভাই বলছে যে দাদা ভাই আমি এই বাড়ির সম্বন্ধে কিন্তু খবর নিয়েছি, যখন থেকে এসব এসব কাণ্ড শুরু হয়
তুই জানিস বাড়িটা কবে থেকে বিক্রি করার কথা ওরা ভাবছে? এই বাড়িটা বিক্রি হচ্ছে না বিকজ অফ এই বাড়িটা কিন্তু হন্টেড বাড়ি, সবাই ভুতুরে বাড়ি। ওর জন্য তুই কেয়ারটেকারকে ধর, ও নিশ্চয়ই ব্যাটা সবকিছু জানে। তো কেয়ারটেকার তো শুনেছে, ওর তো মানে এত চিৎকার চেঁচামেচিতে তো ও তো অবভিয়াসলি আসবেই না কি হয়েছে দেখার জন্য। ওর তো ভয়ে আত্মারাম খাঁচা, মানে উড়ে যাওয়ার পাখি, প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো। হ্যাঁ, তখন তো ধরেছে বলছে তুই সত্যি কথা বল। হ্যাঁ, তো বলছে আমি কি জানি বাবু, আমি তো জানি একটা বাড়ি কিনতে গেলে তো মানুষ কত খোঁজ খবর নেই, আপনারাও নিয়েছেন। আর আমি তো তখন আমার ওই মালিক আমাকে যেমন বলবে আমি ওরকমই করব। হ্যাঁ, আমি ওর নুন খেয়েছি। তো বলছে যে এখানে কি হয়েছিল বল। বলছে কি হয়েছে কি বলবো, অ্যাকচুয়ালি এখানে মানে তোমার বিগত 35 ইয়ার্স ধরে ভৌতিক কাণ্ড চলছে। স্পেশালি এখানে একজন বয়োজ্যেষ্ঠ কাপল ছিলেন। কাপল প্রথমে দাদু মারা যান, বয়োজ্যেষ্ঠ যে দাদু, ওই দাদু মারা যাওয়ার পর ঠাকুমা খালি নাকি দাদুকে দেখতেন। হ্যাঁ, এবং তার ধরো 5-6 মাসের মাথায় সেই ঠাম্মিও মারা যায়। এই দুজন মারা যাওয়ার পরেই কিন্তু নানা রকম হন্টেড অ্যাক্টিভিটি শুরু হয়। ঠিক আছে, কেন শুরু হয় কি শুরু হয়, ওনাদের কোনো অনিচ্ছা মানে ইচ্ছা পূরণ হয়নি ওটার জন্য, সেটা মানে জানার কেউ প্রয়োজনও মনে করলেন না। যখন এইসব ভুতুরে অ্যাক্টিভিটি শুরু হয় আস্তে আস্তে ওরা বাড়ি ছেড়ে চলে গেল এক এক করে। হ্যাঁ, এই বাড়ির মেম্বাররা। এবং মানে কি বলবো, এই জিনিসটাকে বিক্রি করার জন্যই চেষ্টা করছিলেন। ঠিক আছে, বিক্রি তো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, এখন কি করার। তো কোথাও না কোথাও বড় মামা বাবু না, মানে ওনার স্ত্রীকে তো দেখো 4-5 বছর ঘর করেছে, উনি জানেন ওনার স্ত্রী এরকম নয়। ও যখন এরকম কাজ শুরু করলো, এই দুটো গ্রামের মেয়ে প্রথমে ভেবেছে গ্রামের মেয়ে তো ভূত প্রেরত এইসব তো এগুলি বিশ্বাস করে, ওদের কথাও কিন্তু বিশ্বাস হচ্ছিল না। কিন্তু মানে তখন দুইটা মেয়েই বলেছে আমরা কিন্তু এরকম ফ্রিকুয়েন্টলি দেখে, অনেক সময় আমি ওকে দেখি হয়তো বাথরুম করতে উঠলাম, আমি ওকে হয়তো ঘুমান্ত অবস্থায় দেখে গেছি, বাথরুম করে যেই বেরোলাম দেখে ও দাঁড়ানো দাঁড়ানো। আমি ভেবেছি ও হয়তো বাথরুমে ঢুকবে, পাটা ধুয়ে যেই যেতে গেছি এখানে দেখ, মানে ও তো ওখানে গায়েব, বাথরুমও খালি ছিল, বাথরুমে ও যায়নি, এসে দেখে ও তো বেঘরে ঘুমাচ্ছে, এরকম হচ্ছিল। তো যাই হোক, তো বলছি তোরা কি ভয় পাস না? প্রথম প্রথম না এত ভয় পেলি, এত সব হওয়ার পরও কি ভয় পাস না? বলছে না ভয় পাইনি, কারণ আমরা দুজন গিয়া এখানে মানে একটা পুরোহিতের থেকে আমরা ঠাকুরের ফুল নিয়ে আসছি। তো বলছে কিচ্ছু করবে না, যদি করার হতো এইসব অতৃপ্ত আত্মারা তোমাদেরকে আগেই আরো বেশি হার্ম করতো। তখন ছোট মামা বলছে যে কোন পুরোহিত, চল তো মানে সো দ্যাট উনিও এগুলি ঠিকঠাক করে দিতে পারেন। তো ওই দুইজন মানে ওই পুরোহিতের কাছে, ডোমেস্টিক হেল্পারই পুরোহিতের কাছে নিয়ে গেলেন, মানে ওদের ওখানে স্থানীয় মন্দিরে। তো পুরোহিত বলছে হ্যাঁ ওরা এসেছিল, আমি তো ফুল দিলাম, আর আমার মনে হয় না যে আত্মা, দেখো উনি এই কথা বললেন যে আত্মা কিন্তু যেখানে সেখানে বিচরণ করতে পারে, যে কেউ আত্মা হতে পারে। হয়তো ও কিছু জানান দেওয়ার চেষ্টা করছে। তো বলছে এখন কি করব। তো বলছে ঠিক আছে, মানে আমি যাব গিয়ে দেখি, আমার যদি হাতে থাকে আমি ডেফিনেটলি করবো। তো উনি বাড়িটাতে এসেছেন, আসার পর উনি সব দিকে পর্যবেক্ষণ করে বলছে এখানে একটা যজ্ঞ করতে হবে। অ্যাকচুয়ালি এই অতৃপ্ত আত্মারা কিন্তু তোমাদের কোনো হার্ম করার জন্য ওরা আসেনি, ওরা নিজে মুক্তি পায়নি বলে মুক্তির আশায় কিন্তু তোমাদেরকে এরকম জানান দিচ্ছিল। তখন উনি বলেন যে সব অতৃপ্ত আত্মারাই কিন্তু ভয় দেখানোর জন্য বা হার্ম করার জন্য আসে না। খুব ভালো আত্মা ছিল, কিন্তু কিছু একটা কারণের জন্য ওরা এই জায়গাটায়, এই মানে লোকেশনে বদ্ধ হয়ে গেছে, ওনারা নিজেরাই মুক্তি চাইছেন। তো ওইটার জন্যই তোমাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু ওনার মানে যারা জেনারেশনে ছিল ওদের, হ্যাঁ ওরা তো নেই, ওরা তো বিক্রি বুকরি করে চলে গেছে, মুক্তি তো ওরা পায়নি। ওরা যদি আগে একটু জানার চেষ্টা করতো হয়তো ওদের হাতে মুক্তি পেলে আরো ভালো হতো, কিন্তু ওদের তো মুক্তি লাগে, তাই তোমাদের জানান দিচ্ছে আর কি। তো যাই হোক, ওরকম রিচুয়ালস করে, এবং পুরোহিত নাকি কিছু কিছু পিণ্ড দিয়ে উনি সবকিছু আর কি রিচুয়ালস গুলি করেন। হ্যাঁ, ওনারা পুজোর সব প্রবন্ধ করে দিয়েছিলেন মামা বাবুরা। তো তারপর সবকিছু হওয়ার পর পুরোহিত একটা কথা বলে গেলেন যে দেখো, আহ মানে ভৌতিক বাড়ি বা এমনি বাড়িও যে ভৌতিক হতে পারে না এরকম নয়, সবসময় কি করবে পজিটিভের ইয়েতে থাকবে, সংস্পর্শে থাকবে, ঠাকুরের গান শুনো, মন্ত্র পাঠ করো, জপ করো। এক পুরো সারাদিন করতে হবে না, পার্টিকুলার একটা সময় থাকো যে ঠাকুরের নাম নাও, ঠাকুরকে প্রণাম করো। আমাদের যে এই ন্যাচারাল যে সূর্য দেবতা, হ্যাঁ আমরা সূর্য দেবতা মন্ত্র বলি, তাই না? আর একটা যে আছে জবাকুসুম শঙ্কাশং কাশ্যপে মহাদুতি, ওইটাও তোমরা চ্যান্ট করতে পারো। বলে যতই সব মন্ত্র পাঠ করবে ততই কিন্তু বাড়িটা তোমাদের পজিটিভিটিতে ভরে যাবে, নেগেটিভ এনার্জি আর এন্টার করতে পারবে না। তো খুব সুন্দর একটা কিন্তু সলিউশন ভদ্রলোক দিয়েছিলেন। এবং
তারপর থেকে নাকি মামা বাবুদের বাড়ির আর কোনো প্রবলেম হয়নি। তো এখন তো ওরা যাতায়াত করে এবং ভালো, আর ওই পোর্শনেও ভাড়া ঠাড়াও দিয়ে দিয়েছে, বিল্ডিংও বানিয়ে দিয়েছে। তো এখন আর কোনো প্রবলেম নেই। সত্যি প্রচন্ড অদ্ভুত। সবসময় বলেছি, সবসময় যে আত্মাটা ভয়ঙ্কর হবে বা ভয়ই দেখাবে এমন নয়, কিন্তু কিছু কিছু তো আত্মা ভালো থাকে। ওই যে স্বভাব যায় না মরলে, ভালো মানুষ ভালোই থাকবে, ভূত হয়েও ভালো থাকবে। খারাপ মানুষ ভূত হওয়ার পরও কিন্তু তোমার হার্মই করবে। তো কেমন লাগলো আজকের ঘটনাটা প্লিজ জানাতে ভুলো না। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো। জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। কমেন্টের আশায় বসে আছি। তো আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন। নমস্কার।